আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, কিছু ভিডিও ফুটেজ দেখাবো, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিও ফুটেজগুলো শুনুন, দেখুন। চলুন দেখা যাক। আরে কালির মুখে কালির সুর, এই গুলির মুখে কালির সুর, আরে গুলির মুখে কালির সুর। জোরে বলো, কাকে ভোট দেবে? শুনলেন বন্ধুরা, কি বলবেন? যেই পরিবারে মা বাবা দুজনাই বামপন্থী, তাদের সন্তান এমনই তো হবে স্বাভাবিক। সিপিআইএমকে ভোট দিতে বলছে আদো আদো গলায়, দীপশিতাকে ভোট দিতে বলছে আদো আদো গলায়। মানুষের মধ্যে একটা আলাদা আবেগ কাজ করছে। তবে বন্ধুরা, দীপশিতা ধর যে সত্যি ঝড় তুলেছে সেটা বলার অপেক্ষায় রাখে না। চলুন দীপশিতা ধরের কিছু বক্তব্য শুনে নেওয়া যাক। এটা খুব ফেমাস বিজ্ঞাপন ছিল, 7 তলা মল পুরোটাই শাড়ি। তৃণমূল আসার পর সেটা একটু মডিফাইড হয়েছে, 7 তলা মল পুরোটাই চুরি। আপনি তৃণমূলের কাছে গিয়ে বিভিন্ন ধরনের চোর পাবেন। আমরা যখন যাই মহিলারা দোকানে জামা কিনতে, শাড়ি কিনতে, আমরা বলি যে এই ডিজাইনে একটু অন্য কালার দেখান, অথবা এই কালারে একটু অন্য ডিজাইন দেখান। তৃণমূলকেও আপনি বলতে পারবেন। আপনি তৃণমূলকে বলেন, আচ্ছা আমাকে একটা ভালো মহিলা চোর দেখান তো। উনি বলবেন, এই যে কাকুলি ঘুষ দস্তিদা, চশমা পরে হাত পেতে টাকা নিচ্ছিল। আপনি বললেন, না 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 না, মহিলা হবে না, আমাকে একটু গোল গালে একটু নাদুস নুদুস চোর দেখান। বলবো, ওই যে পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর খাটের তলায় 150 কোটি টাকা রেখেছিল, দেখুন ভালো লাগছে না। আপনি বললেন, না না না, আমাকে একটু পাতলা রোগা পাতলা চোর যদি দেখাতে পারেন। বলবে, রোগা পাতলা তো একজনই আছে, এই যে ববি হাকিম, স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ নিচ্ছিল, ওর বডি টডি দেখতে পাবেন, দেখবেন রোগা পাতলা লোক। আপনি বললেন, না এসব রোগা পাতলা মোটা এসব আমার পছন্দ না, আমাকে একটা অলস চোর দেখান। তখন তৃণমূল সঙ্গে সঙ্গে বলবে, এই যে দেখুন মদন মিত্র ঘুষ খাওয়ার সময় উঠেও বসতে পারেননি, অর্ধেক শুয়ে শুয়ে হাত পেতে টাকা নিচ্ছিলেন। আপনি বললেন যে না, এই চোরগুলো একটাও আমার পছন্দ না, আমাকে একটা শিক্ষিত সহবতযুক্ত চোর দেখান। তৃণমূল বলবে, ওই যে অধ্যাপক সৌগত রায় টাকা নিয়ে ঘুষ নেওয়ার পর থ্যাংক ইউ বলে হাত জোর পর্যন্ত করেছিলেন, আসুন দেখে যান। আপনার মনে হলো না, এটার একটা ডিজাইনও পছন্দ হচ্ছে না, একটা কালারও পছন্দ হচ্ছে না, কিছু ভালো জিনিস দেখান, বড় জিনিস দেখান। বন্ধুরা, আমি যে দীপশিতা ধরের কথাগুলো আপনাদেরকে শোনালাম, তার একটাই কারণ, আপনারা যদি দেখেন যখন কল্যাণ ব্যানার্জি স্পিচ দেন, মানে জনগণের স্বার্থে কোনো বার্তা রাখেন, বা বিজেপির যিনি ক্যান্ডিডেট রয়েছেন বা হয়েছেন কবির বাবু, কবির শঙ্কর বোস, ওনার আমি বার্তা শোনেনি এখনো পর্যন্ত। আপনি দীপশিতা ধরের বার্তা, মানুষের প্রতি আহ্বান, উনি যদি যেতেন কি করবেন, কোথায় কোথায় কমিয়া রয়েছে, আজকের বেকারত্বের সংখ্যা বেড়েছে, আজকের শিক্ষা ঝুঁকছে, আজকের জিনিসপত্রের দাম বাড়ছে, আজকের শিক্ষার অবনতি ঘটেছে, চাকরি নেই, বিভিন্ন ইস্যু নিয়ে দীপশিতা ধর আহ্বান জানিয়েছেন। আর অন্যদিকে যদি কল্যাণ ব্যানার্জির স্পিচ শোনেন, আমি মনে করি আপনাদেরকে পার্থক্যটা আর বোঝাতে হবে না, আপনারা পার্থক্যটা নিজেরাই বুঝে যেতে পারবেন। চলুন যেতে যেতে দীপশিতা ধর জনগণের উদ্দেশ্যে কি বলেছেন। নমস্কার, আমার নাম দীপশিতা। অনেকে আপনারা আমাকে জয়ী বলে চেনেন। আমার বাড়ি নিশ্চিন্দা, আমার স্কুলের নাম ঘোষপাড়া নিশ্চিন্দা বালিকা বিদ্যাপীঠ। আমার ছোট থেকে বড় হওয়া ডোমজুর বিধানসভা কেন্দ্রের বালি গ্রামাঞ্চল অঞ্চলে। আজকে 2024 সালের লোকসভা নির্বাচনের কাস্তে হাতুড়ি তারা চিহ্নের প্রার্থী আমি, আপনাদের জয়ী, আপনাদের দীপশিতা। আমরা চাই এইবারের নির্বাচনে আমাদের কথা সাধারণ মানুষের মুখে মুখে ইভিএম এর বোতামে পৌঁছে যাক। আমরা চাই আমাদের মতো সাধারণ ছেলেমেয়েরা যারা স্কুলে যায়, কলেজে যায়, বাংলা মিডিয়াম থেকে পড়াশুনো করার পর স্বপ্ন দেখে মানুষের মতো মানুষ হব, মাথা উঁচু করে বাঁচব, আমার বাড়ির মা, আমার বাড়ির বোন, আমার বাড়ির বড়দের ছোটদের ভালো রাখবো। আমাদের জন্য এই নির্বাচনে আমার লড়াই। কাদের জন্য লড়ছি আমরা? আইএলওর সমীক্ষা বলছে এই সময় দাঁড়িয়ে ভারতবর্ষে যা বেকার তার 83% আমার প্রজন্মের ছেলে মেয়ে। এই ছেলেমেয়েরা বেকার কেন? এদের যোগ্যতা নেই বলে, এদের মেধা নেই বলে, নাকি এদের ডিগ্রি নেই বলে, নাকি এটার কোনোটাই নয়?
এরা বেকার কারণ আমার সরকার, আমার রাষ্ট্র এদের চাকরি দিতে অপারগ। এরা বেকার কারণ চাকরি পাওয়া আর যে পিছন দিকের রাস্তা, ঘুষের রাস্তা, টাকা খাওয়ানোর রাস্তা, সেই রাস্তায় হাঁটতে আমার প্রজন্মের মেধাবী মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা অপারগ। আমরা চাই এই লোকসভা নির্বাচনে আমার প্রজন্মের ছেলেমেয়ের যন্ত্রণার কথা, দুঃখের কথা, আশা ভরসা, স্বপ্নের কথা, স্বপ্নভঙ্গের কথা তুলে ধরতে। আমরা চাই এবারে এমন মানুষ প্রতিনিধি হন, জনপ্রতিনিধি হন, যে আমার প্রজন্মের ছেলেমেয়ের চাকরির কথা বলবে, রাষ্ট্রকে বাধ্য করবে। যারা টাকা নিয়ে, ঘুষ নিয়ে আমার যোগ্য মেধার ছেলেমেয়ের চাকরিগুলোকে বিক্রি করে দিচ্ছে, বান্ধবীর খাটের তলায় জমিয়ে রাখছে কোটি কোটি টাকা, তাদের শাস্তি দেবে। আমরা চাই এবারের নির্বাচন সকলের পেটে ভাত, সকলের হাতে কাজের এজেন্ডাতে হোক। আপনিও কি তাই চান না? আপনিও তো চান আপনার বাড়ির মেয়েটা, আপনার বাড়ির ছেলেটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, সন্ধ্যেবেলা বাড়ি ফেরার পর টিউশনি করতে বসে, যাতে মা বাবার আরেকটু সাহায্য, আরেকটু সাশ্রয় হয়। ওদের জন্যই তো আমাদের লড়াই। ওরা চাকরি পাক, এসএসসি পিএসসি পরীক্ষা হোক প্রতি বছর, কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ শূন্য পদে নিয়োগ হোক 70। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের পরিবারের ছেলেমেয়েরা যোগ্যতা অনুযায়ী, মেধা অনুযায়ী মাথা উঁচু করে চাকরি পাক। তাই এই নির্বাচনে আপনারা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। আপনারা এই নির্বাচনে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, কারণ আমার গ্রামের যে ছেলেটা ক্লাস 8-এর পর 10-এর পর আর পড়াশুনো করলো না, জরির কাজে, আড়ির কাজে, সোনার কাজে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হলো, ওদের ঘরে ফেরাতে হবে। যে ওদের ঘরে ফেরাতে হবে, ওদের বাড়িতে, ওদের গ্রামে, ওদের এলাকায় কর্মসংস্থান দিতে হবে। প্রতিদিনের রোজ 150 টাকা। যে কাজ করে আমার ভাইটা 100 টাকা পাচ্ছে ওর জগৎবল্লভপুরের গ্রামে, সেই একই কাজ করে কেরালায় পাচ্ছে ও 1200 টাকা। কেরালা যাবে না কেন বলুন তো? যে কাজ করে আমার বাঁকড়ার শ্রমিক 500 টাকা পায় প্রতিদিন, সেই একই মানুষ পুনেতে, আমেদাবাদে গেলে পাচ্ছেন 1000 টাকা। ওরা পরিযায়ী হবে না কেন? ওদের মজুরি বাড়ানোর দায়িত্ব কার? আমাদের না? সরকারের না? রাষ্ট্রের না? যারা এই জরি শ্রমিক, আড়ি শ্রমিক, সোনার কাজ করা মানুষগুলোর ভোটে জিতে দিল্লি যান, এমএলএ হন, এমপি হন, মন্ত্রী হন কেউ কেউ, তাদের দায়িত্ব ছিল না ওদের হাতে টাকা তুলে দেওয়া, ওদের মজুরি বাড়িয়ে ওদের গ্রামে, ওদের এলাকায় মাথা উঁচু করে সম্মানের সঙ্গে কর্মসংস্থানের জায়গা করে দেওয়া? আমরা বলছি, আমরা যদি সুযোগ পাই, আপনারা আমাদের যদি সঙ্গে থাকেন, পার্লামেন্টের মধ্যে গিয়ে প্রতিদিনের রোজ ন্যূনতম অন্তত 600 টাকা করার জন্য লড়াই করব আমরা, যাতে আমার গ্রামের কোনো মানুষকে পরিযায়ী শ্রমিক হতে না হয়। এ দাবি তো আপনার, এ দাবি তো আমারও। আমরা বলছি, আমার শিল্পীদের হাতে শিল্প তুলে দিতে হবে। আড়ি শিল্পী, জরি শিল্পীদের জন্য জরি হাব তৈরি করব আমরা। রাজবলহাটের তাঁত শিল্পী, একসময় সারা বাংলা জুড়ে রাজবলহাটের তাঁতের নাম ছিল, আজ তারা ধুকছে। হ্যান্ডলুমের জায়গায় এসেছে পাওয়ার লুম। আমার যে শিল্পীরা আগে তাদের হাতেতে, তার মেধায়, তার জাদুতে বুনে নিতেন নানা ধরনের নকশা, আমার মায়েরা, বোনেরা গায়ে দিতেন সেই রাজবলহাটের তাঁত, আজকে রাজবলহাটের তাঁতিরা আর খেতে পান না। আমরা চাই রাজবলহাটে তাঁত সংরক্ষণ শিল্প তৈরি করতে। এ দাবি তো আপনার, এ দাবি আমাদের। তাই আমাদের জন্য, আপনাদের জন্য কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আগামী 20 মে আপনি ভোট করবেন, এই আশা প্রত্যাশা আমি রাখি। আমি একজন ছাত্রী। আমি যে স্কুলে পড়তাম, স্কুলটা বাংলা মিডিয়াম সরকারি স্কুল। আমার মাস্টারমশাই, দিদিমণিরা আমাকে মায়ের মতো, আমাকে অভিভাবকের মতো আদর করেছেন, যত্ন করেছেন, বড় করেছেন। এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে পারছি, মাইকে দাঁড়িয়ে কথা বলতে পারছি এতগুলো মানুষের সামনে, আমার স্কুলের দিদিমণিরা যদি আমার যত্ন না নিতেন, তাহলে হয়তো আমি বলতে পারতাম না। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আমলে সরকারি স্কুল বন্ধ হয়েছে প্রায় 4000। মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় বসেনি 4 লাখেরও বেশি। আচ্ছা, আমার সরকারি স্কুলগুলো না বাঁচলে আমার পরিবারের ছেলেমেয়েগুলোর কি হবে? কৃষকের ছেলেমেয়ে, শ্রমিকের ছেলেমেয়ে, কারখানায় কাজ করেন যে মানুষ, লোকের বাড়িতে কাজ করেন যে মায়েরা, তার পরিবারের ছেলে মেয়েদের জন্যই তো সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি ইউনিভার্সিটি। আমরা চাই আপনারা যদি আমাদের আশীর্বাদ দেন, রাষ্ট্রের শিক্ষার দায়িত্ব নেওয়ার কথাটা আরো জোরালো স্বরে আমরা পার্লামেন্টের মধ্যে বলবো। 6% অফ জিডিপি, 10% অফ বাজেট, এইটুকুনি সরকারকে করতেই হবে। না করলে আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার আগামী প্রজন্ম, তারা যে মাথা উঁচু করে বাঁচতে পারবে না। বন্ধুরা, আপনারা শুনলেন, আরো লম্বা ওনার বার্তা ছিল। ক্ষমা করবেন, পুরোটা আপনাদেরকে শোনাতে পারলাম না, তবে যতটা শুনলেন আপনাদের উপরে ছেড়ে দিলাম সবকিছু।
ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকবেন।